তখন কি অভিযোগ করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে? আমরা একটা বক্তব্য একটু শোনাই, তাহলে পুরো বিষয়টা স্পষ্ট হবে। কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই আপনাদের। ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হবে। ইমপিচমেন্ট মোশন আসবে পরের সেশনে, আসবে এই সেশন তো 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। আমি এই জায়গাটা একটু জানতে চাইবো, এই যে ইমপিচমেন্ট মোশন এই সেশনে হবে না, কারণ 21 তারিখে শেষ, এই মোশনের নিয়মটা কি? এই মোশন আনতে গেলে প্রথমে যেটা বললাম 50 জন রাজ্যসভা অথবা 100 জন লোকসভার সাংসদের সই করা স্পিকারের কাছে বা চেয়ারম্যানের কাছে, যে কোনো একটা হাউস থেকেই শুরু হতে পারে। সেটা যদি হয় তখন স্পিকার বা চেয়ারম্যান একটা 3 কমিটি তৈরি করবে। কে কে থাকবে সেই কমিটিতে? সুপ্রিম কোর্টের একজন জাজ থাকবে। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই ইমপিচমেন্ট প্রসিডিওরটা ফলো হবে একজন সুপ্রিম কোর্ট জাজকে যদি তার চেয়ার থেকে সরাতে হয়, যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরই ফলো হবে। আচ্ছা, তো 3 জন এই এতগুলো সই সমেত যদি জমা হয় স্পিকার বা চেয়ারম্যানের কাছে, তখন 3 জনের কমিটি তৈরি হবে। তার মধ্যে একজন থাকবেন সুপ্রিম কোর্টের জাজ, একজন থাকবেন হাইকোর্টের জাজ এবং একজন এমিনেন্ট জুরিস্টের কথা বলা আছে। সর্বত দেশের যে কোনো এমিনেন্ট একজন জুরিস্ট দিয়ে এই 3 জনের কমিটি একটা তৈরি হবে। তারা কি কি বিচার করবে? তাদের কাছে এভিডেন্স থাকবে, তারা সমস্ত পেপার দেখবে, তাদের বিরুদ্ধে অভিযোগ দেখবে, দেখিয়ে সেই কমিটি যদি মনে করে যে হ্যাঁ এই কারণে তার পোস্ট থেকে উনি সরে এসছেন বা পোস্টটাকে সার্ভ করতে পারছেন না, তখন ওই রিপোর্ট জমা পড়বে স্পিকারের কাছে বা চেয়ারম্যানের কাছে। তখন ডিবেট শুরু হবে পার্লামেন্টে, এবং পার্লামেন্টের ডিবেট হবার পর মিনিমাম 2/3 অফ মেজরিটি থাকতে হবে পার্লামেন্টে, ভোটিংয়ের জন্য তাদের প্রেজেন্ট থাকতে হবে, এবং এগেনস্টে অ্যাটলিস্ট হাফ অফ দ্য মেম্বার্স, 50% মেম্বারে, যদি রাজ্যসভায় হয় তাহলেও 50% ভোট এগেনস্টে যেতে হবে যার বিরুদ্ধে ইমপিচমেন্ট আনা হয়েছে তার জন্য, এবং লোকসভা হলেও 50% ভোট তার এগেনস্টে যেতে হবে। এবং একটা হাউস শুধু হলে হবে না, একটা হাউসে দেখা গেল 50% ভোট এগেনস্টে গেল, ইমপিচমেন্টের ফেভারে গেল, আর একটা হাউস বললো যে না হবে না, তাহলেও হবে না। দুটো হাউস যদি 50% টোটাল এমপির ভোট এগেনস্ট, মানে ইন ফেভার অফ ইমপিচমেন্ট যায়, তখন যে রেজলিউশনটা পাস হবে দুটো কক্ষ থেকে, সেটার বেসিসে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছে যাবে ওনাকে রিমুভাল করার জন্য। মানে এটা একটা দীর্ঘ একটা প্রসিডিওর। এইরকম কোনো উদাহরণ অতীতে কি আছে অনুপম দা? এরকম কি নজরে এসেছে কিছু? দেখো, এর আগে যেটা আমার মনে পড়ছে 2009-তে বোধহয় নবীন চাওলা ইলেকশন কমিশনার ছিলেন, তার বিরুদ্ধে এরকম একটা প্রসেস শুরু হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরিভাবে মানে পরিণতি হয়নি সেটার। কিন্তু তার বিরুদ্ধেও একই রকমের অভিযোগ, তখন এনডিএ কিন্তু অপোজিশনে, কংগ্রেসের সরকার, ইউপিএর সরকার, এনডিএ অপোজিশনে। এনডিএর তরফ থেকে অভিযোগ আনা হয়েছিল যে নবীন চাওলা কংগ্রেসের সঙ্গে আঁতাত রয়েছে আর তাকে সরাতে হবে। তারা সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, কিন্তু আলটিমেটলি কিছু হয়নি। তো কিন্তু ইমপিচ হয়ে যাওয়া বা ইমপিচ করে দেওয়া এরকম কোনো দিনও পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে এরকম কোনো দিনও হয়নি যে কোনো চিফ ইলেকশন কমিশনারকে এভাবে ইমপিচ করা হয়েছে। তার কারণটাও হলো যে এই যে আইনটা, সেটা সেলিমবাবুও বলতে পারবেন, যে এই আইনটা আনার পেছনে যে উদ্দেশ্যটা ছিল সেটা ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, তাকে কিন্তু কোনো ক্রমে যদি এই লটা খুব সরল হয় তাহলে অন্য কেউ পলিটিক্যাল পার্টি হয়তো ইমপ্রেস করতে পারবে বা প্রেশারাইজ করতে পারবে, সেটা যেন না করতে পারে। তাই জন্য এটা একটা কমপ্লেক্স প্রসেস, যেটা সুপ্রিম কোর্টের জাস্টিসদের জন্য রয়েছে নিয়মটা, সেটাই এই নিয়ম রয়েছে। তো এরকম একটি প্রসেস যদি শুরু হয় আর যদি দীর্ঘদিন চলে, তাহলে এটা বলাই যেতে পারে যে এরকম প্রসেস এর আগে কিন্তু হয়নি। যদি আমরা মনেই করে নিই যে অপোজিশনের তরফ থেকে এরকম একটি মোশন আনা হচ্ছে, তার ফলে একটি এনকোয়ারি শুরু করা হলো। এবার ডিপেন্ড করবে স্পিকারের ওপরে। স্পিকার যদি এখান থেকে 100 জন যদি লোকসভায় তারা সাইন করে এরকম প্রস্তাবটা দেন, তারপরে স্পিকার ডিসাইড করবে সেটার ভিত্তিতে
কোনো কি বলে এনকোয়ারি গঠন করা হবে কি হবে না, এটা স্পিকারের ওপরেও ডিপেন্ড করছে। কিন্তু এই প্রসেসটা যদি হয় তাহলে এরকম প্রসেস এই প্রথম হবে, লম্বা দীর্ঘ যদি চলে। আমি সেলিম সাহেবের কাছে জানতে চাইবো যে এতে কি সাংবিধানিক সংকট দেখা দিতে পারে, রাষ্ট্রপতি শাসন জারির কোনো সম্ভাবনা হতে পারে? কারণ নির্বাচন কমিশন তো সংবিধানের তার একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, সংবিধানে তাকে নিজস্ব ক্ষমতা দেওয়া রয়েছে। দেখুন, এই কথাটার উত্তর দিতে গেলে না একটু পিছনে যেতে হবে, যদি আপনি আমাকে অ্যালাউ করেন। সেটা হচ্ছে কোন প্রসিডিওরে ইলেকশন কমিশনার এবং চিফ ইলেকশন কমিশনার রিক্রুট হয়। 91 সালের যে আইনটি ছিল সেখানে বলা ছিল যে 3 জনের কমিটি ভারতবর্ষের নির্বাচন কীভাবে হবে সেই যেটা যে ঠিক করবে সেই নির্বাচন কমিশনার প্রচণ্ড নিউট্রাল হতে হবে এই এজেন্সিটাকে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার জন্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট, বিভিন্ন ল কমিশনের রিপোর্ট এবং বিভিন্ন রিসার্চ, এবং পৃথিবীর সমস্ত দেশেরই যদি ইলেকশন কমিশনের ফরমেশন দেখেন, ইনক্লুডিং ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, সেখানে কে কে থাকবে কমিটিতে? প্রাইম মিনিস্টার, অবভিয়াসলি শাসক দলের প্রাইম মিনিস্টার, লিডার অফ অপোজিশন, একটা দেশের মেন মানে দুটো রাইভাল পার্টি চলে আসলো, আর থার্ড একেবারে নিউট্রাল যিনি মানুষ তিনি হচ্ছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস। 2023-এ এই অনুপ বারানওয়াল জাজমেন্টে জাস্টিস KM জোসেফ 5 জাজেস বেঞ্চ ছিল, তারা বলল যে এই প্রশাসনিক এই ইনস্টিটিউশনটাকে আরও যাতে নিউট্রালাইজ করা যায় তার জন্য একখানা স্ট্রিমলাইন দরকার এবং একটা তার জন্য আইন দরকার। এতদিন যেগুলো হতো ওই গোস্বামী কমিশন, বিভিন্ন ল কমিশন এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন টাইম টু টাইম যে জাজমেন্ট, এইগুলোর ওপরে বেশ করি। আর এটাও বললো ওই জাজমেন্টে, স্পেসিফিক্যালি বলল যতদিন না একটা ঠিকঠাক আইন পাস হচ্ছে ততদিন ভারতের চিফ জাস্টিস, প্রাইম মিনিস্টার এবং LOP এরাই ঠিক করবে। এবং আইন যেটা পাস হবে সেই আইনটার মেন মোটো এবং ইন্টেনশন থাকবে যাতে চিফ ইলেকশন কমিশনার একদম নিউট্রাল হয়। মানে এতদিন যে নিউট্রালিজমটা ছিল, দ্য টার্গেট অ্যান্ড স্কিম অফ দ্য জাজমেন্ট, সুপ্রিম কোর্টের বক্তব্য ছিল যে ওটাকে আরও নিউট্রালাইজ করা, আরও নিউট্রাল যাতে হয়, কোনোভাবে সেখানে কম্প্রোমাইজ করা নয়। 23-এ আইন পাস করলেন এখনকার বর্তমান সরকার, করে যে অ্যাক্ট তৈরি করলেন তাতে বললেন প্রাইম মিনিস্টার থাকবে ওই কমিটিতে, চিফ ইলেকশন কমিশনকে যিনি রিক্রুট করবেন, আর প্রাইম মিনিস্টারের মনোনীত যে কোনো একজন ক্যাবিনেট মিনিস্টার থাকবে। বারবার করে বিরোধীরা অভিযোগ করে যে ইসি চলে, সরকারে যে দল থাকে তার অঙ্গুলি হেলনে। দেখুন, বিরোধীরা কমিটিতে প্রধানমন্ত্রী থাকেন, তিনিও তো কোনো একটা রাজনৈতিক দল থেকে আসেন। আমরা সবাই জানি 3 জনের যদি কমিটি হয় মেজরিটি 2 জন মেম্বারের ভোটে পাস হবে। তাহলে 3 জন মেম্বার যদি